ক্লাসটি হচ্ছে একাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞানের উপর। হিসাব বিজ্ঞানের এখানে প্রথম পত্রের আমরা অবচয় অধ্যায়ের একটি অঙ্ক সমাধান করব। অষ্টম অধ্যায়, যেটা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ, অষ্টম অধ্যায়ের অবচয়ের একটি প্রশ্ন সমাধান করব। আমাদের এই প্রশ্ন এখানে দেওয়া আছে। এই প্রশ্নটি 2017 সালে ঢাকা বোর্ডে আসা প্রশ্ন। 10 নম্বরটা যদি থাকে তাহলে দেখতে পারেন বইয়ের পেছনে অথবা টেক্সট পেপার, যাই হোক। যদি না থাকে তাহলে এখানে দেখেন। তো এখানে প্রথমে প্রশ্নে কি বলেছে যে 2016 সালের 1 জানুয়ারি তারিখে রহিম লিমিটেড 2,80,000 টাকার একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির সংস্থাপন ব্যয় 20,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, মানে আমরা 5 বছর ব্যবহার করতে পারবো। ভগ্নাবশেষ মূল্য এত টাকা। আর কি করেছি এরপর 2018 সালের 1 অক্টোবর তারিখে মেশিনটি আমরা বিক্রয় করে দিয়েছি। তার মানে 2016 সালে ক্রয় করে 2018 সালের 1 অক্টোবর তাকে বিক্রয় করেছি। তাহলে 16, 17 এবং 18, 1 অক্টোবর পর্যন্ত আমরা ব্যবহার করেছি জিনিসটা। আর 31শে ডিসেম্বর তারিখে আমাদের হিসাব শেষ হয়ে যায় এখানে। আর সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয়টা মেইনলি ধার্য করব। তো এখানে কয়েকটা বিষয় আছে। আমাদের প্রথমে মেশিনের মোট ক্রয় মূল্য কত বের করতে হবে। এটা হচ্ছে 2,80,000 যোগ সংস্থাপন ব্যয়, তাহলে 3 লাখ আসবে। আর আয়ুষ্কাল 5 বছর, আর এত হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তো আমাদের প্রথমে প্রশ্নে বলেছে মেশিন বিক্রয়ের লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। তো লাভ বা ক্ষতি আমরা নির্ণয় করব, তারপর করব জাবেদা 16 হতে 18 পর্যন্ত, তার মানে 3 বছর, 16, 17, 18, এবং এটা একই ছকে করব। তারপর এটার অবচয় হিসাব 16 থেকে 18 পর্যন্ত। এই যে জাবেদা থেকে আমরা অবচয় হিসাব মানে কি খতিয়ানটা করতে হবে। ওকে, তো এই সব কিছু আমরা করব সরলরৈখিক পদ্ধতিতে। আচ্ছা, তারপর আমরা তাহলে ক সমাধান করতে যাই। আচ্ছা, তো প্রথমে যদি আমরা ক সমাধান করার চেষ্টা করি, প্রথমে আমাদের কি করতে হবে। আমাদের বলেছে যে লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে মেশিনের অবচয়যোগ্য মূল্য। তো আমি সংক্ষেপে মূল্য লিখলাম, এটা বের করতেছি আমরা অবচয়যোগ্য মূল্য। তো অবচয়যোগ্য মূল্য বের করার আমাদের হচ্ছে মোট মেশিনের মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য মাইনাস করতে হয়। তো মোট ক্রয় মূল্য হচ্ছে কি, মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ওকে, তো মোট ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত, এখানে 2,80,000 যোগ হচ্ছে 20,000, আর ভগ্নাবশেষ মূল্য আমাদের 20,000। এই 20,000 হচ্ছে সংস্থাপন ব্যয়, আর এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তো সব মিলে আসতেছে 3 লাখ মাইনাস 20,000। তো সব মিলে আমাদের এখানে 2,80,000 আসতেছে। তার মানে এই 2,80,000 হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য। তো অবচয়যোগ্য মূল্য, এরপর আমাদের কাজ হচ্ছে বার্ষিক অবচয় বের করা। মানে এই যে সম্পদটা, সেই সম্পদটার বার্ষিক অবচয় কত টাকা। তো অবচয় আমরা বের করতে পারবো যে অবচয়যোগ্য মূল্য থেকে, অবচয়যোগ্য মূল্যকে আমরা যদি আয়ুষ্কাল দিয়ে ভাগ করি তাহলে আমাদের অবচয়টা বের হয়ে যাবে। তাহলে এখানে 2,80,000 হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য, আর আয়ুষ্কাল ছিল 5 বছর, তাহলে এটা ভাগ করলে আসবে হচ্ছে 56,000। এই 56,000 হচ্ছে আমার প্রত্যেক বছরের অবচয়। যেহেতু এটা সরলরৈখিক পদ্ধতি, আমরা জানি সরলরৈখিকে প্রত্যেক বছর অবচয়ের হার সেম হয়। তার মানে আমরা 3 বছরের অবচয়ের কাজ করব এখানে, 16, 17, 18। তাহলে প্রত্যেক বছর একদম এটা 5 বছর আয়ুষ্কাল পর্যন্ত যদি পুরো বছর ব্যবহার করা হয় তাহলে অবচয় আমাদের 56,000 টাকা হবে। এখন এই সম্পদের যে বহিঃমূল্য বা আমাদের বর্তমান এটার মূল্য কত আছে সেটা আমাদের বের করতে হবে, বহিঃমূল্য। তো বহিঃমূল্য হচ্ছে আমরা এটার যে ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য থেকে আমরা এটার মোট অবচয় হয়েছে যত সেটা বাদ দেই, তাহলে বহিঃমূল্য পাবো। তো এটার মোট ক্রয় মূল্য ছিল কত, 3 লাখ। তাহলে এই 3 লাখ বাদ হচ্ছে আমরা টোটাল 3টা বছর ব্যবহার করেছি। তো 3 বছরের অবচয় বের করতে হবে আমাদেরকে। তো এখানে 2016 এর অবচয় বিয়োগ হচ্ছে 2017 এর অবচয় বিয়োগ হচ্ছে 2018 এর অবচয়। আচ্ছা, তো এটা থাকলো। তারপর 16 এর অবচয় আমরা পেয়েছি কি, প্রত্যেক বছর অবচয় যদি পুরো বছর ব্যবহার করি তাহলে 56,000। তাহলে 16 তো আমরা 1 জানুয়ারিতে ক্রয় করেছিলাম, মাঝখানে আর কিছু হয় নাই। তোমরা 16তে আমরা পুরোটা ব্যবহার করেছি, 56,000। সেমভাবে 17 আমরা পুরো বছর ব্যবহার করেছি, 56,000। কিন্তু 18 কিন্তু আমরা পুরো বছর ব্যবহার করিনি, কারণ আমরা এটা
কি করেছি যে 1 অক্টোবর তারিখে বিক্রি করে দিয়েছি, তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস ব্যবহার করা হয়নি। তো যদি না হয়ে থাকে তাহলে এই 3 মাসের অবচয় কিন্তু আনা যাবে না। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে অবচয়টা ধার্য করলাম সেটা হচ্ছে 12 মাসের জন্য, এখন সেটা 12 মাস থেকে 9 মাসে কনভার্ট করতে হবে। সেটা কীভাবে করব, এই যে 56,000 গুণ 9 ভাগ 12, তাহলে আসবে 42,000। তো এই 42,000 হচ্ছে আমাদের 2018-এর অবচয়। তো এখানে লিখব 42,000। তো এই হচ্ছে 3 লাখ থাকলো। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে বিয়োগ করে আমরা পাবো 1,46,000 যোগ সবগুলো বিয়োগ করার পর 1,46,000। তো এটা হচ্ছে আমাদের বহিমূল্য। বহিমূল্য মানে কি, ফাইনালি আমাদের এত মূল্য আসছে। তো এখন আমরা ডিসাইড করব আমাদের কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তো লাভ বা ক্ষতি, এটা বের করার জন্য আমরা কি করব, বিক্রয় মূল্য যে থাকবে, তো বিক্রয় মূল্য আমরা থেকে বাদ দিব হচ্ছে বহিমূল্য। তো এখানে বিক্রয় মূল্য কত ছিল, 1,60,000 টাকা ছিল। প্রশ্নটা দেখে নিতে পারেন, 1,60,000। আর বহিমূল্য আমরা এখান থেকে পাইলাম 1,46,000। ওকে, তো এটা থেকে বাদ দিলে আসবে হচ্ছে 14,000। তো এটা যদি প্লাস ফিগারে আসে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের লাভ, আর যদি এটা মাইনাস ফিগারে আসে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এটা হচ্ছে ক্ষতি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। প্রথমে আমরা এটার মূল্য নির্ণয় করলাম, অবচয়যোগ্য মূল্য। তো অবচয়যোগ্য মূল্য বের করার জন্য আমাদের কি করতে হবে, মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে। তারপর বার্ষিক অবচয়, তো বার্ষিক অবচয় বের করার জন্য আমরা অবচয়যোগ্য মূল্যকে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো, হচ্ছে 56,000 প্রতি বছর অবচয়। তারপর বহিমূল্য করার জন্য আমরা যে মোট ক্রয় মূল্য ছিল এটা থেকে আমরা অবচয়গুলো বাদ দিয়েছি। এখানে 42,000 ব্যতিক্রম, এটা 9 মাস ব্যবহার করার কারণে 42,000 হয়েছে। তারপর লাভ বা ক্ষতির জন্য আমরা যে বিক্রয় মূল্য, যে মূল্যে বিক্রয় করলাম সেটাকে ভাগ মাইনাস করব হচ্ছে বহিমূল্য দিয়ে। তো বিক্রয় মূল্য ছিল 1,60,000, বহিমূল্য 1,46,000, বাদ দিলে 14,000 লাভ। যদি প্লাস ফিগার আসে তাহলে এরকম লাভ হবে এই অঙ্কের মতো, আর যদি মাইনাস ফিগার আসে তাহলে ক্ষতি ধরে নিতে হবে। আচ্ছা, তো আমাদের ক শেষ, আমরা এবার খতে আসি। আচ্ছা, খতে যদি আসি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, জাবেদা করতে হবে। তো জাবেদার জন্য আমরা প্রথমে তারিখ দিব, এটার তারিখ হচ্ছে 2016 জানুয়ারি 1। তো জানুয়ারি 1-এ হচ্ছে আমরা মেশিন ক্রয় করেছি। যদি মেশিন ক্রয় করি তাহলে আমাদের কি করতে হবে, মেশিন ক্রয়ের জন্য জাবেদা করতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে মেশিন হিসাব ডেবিট আর হচ্ছে নগদান ক্রেডিট। কেন নগদান ক্রেডিট, কারণ আমরা নগদে টাকা দিয়ে দিব। যদি টাকা দিয়ে দিই তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেল, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। আচ্ছা, তো এটা কত টাকা লিখবো আমরা, এখানে আমাদের মোট মূল্যটা লিখতে হবে। ক্রয় মূল্য যত টাকা ছিল এটার সাথে আমাদেরকে যে আনুষঙ্গিক খরচ থাকে সেগুলো যোগ করে একবারে লিখতে হবে। আর যদি আলাদা করে লিখতে চান তাহলে ডাবল জাবেদা করতে হবে। তো ডাবল জাবেদার কোনো দরকার নেই, আমরা একটা জাবেদার মধ্যে করে দিব। তো আমাদের 2,80,000 যোগ 20,000 তাহলে কত হবে, 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা আমরা এখানে লিখে দিলাম, ডেবিটে 3 লাখ, ক্রেডিটে 3 লাখ। আর এখানে জাবেদার ব্যাখ্যা দিয়ে দিবেন, আপনারা ব্যাখ্যা দিবেন কি, যে নগদে মেশিন ক্রয় করা হলো, সেমভাবে সবগুলোর ব্যাখ্যা দিয়ে দিবেন। তারপর আমরা কি করতে হবে, আমাদেরকে এই অঙ্কের মধ্যে এই যে অবচয়ের জাবেদা করতে হবে। তো অবচয়ের জাবেদা প্রতি বছর হচ্ছে 2টা জাবেদা করতে হবে আমাদেরকে, এবং অবচয় আমরা করব হচ্ছে বছরের শেষে। বছরের শেষে মানে কি, ডিসেম্বর 31। তো অবচয়ের জন্য আমাদেরকে প্রথমে 2টা জাবেদা করতে হবে, প্রত্যেক বছর 2টা করে। তো প্রথমে আমাদেরকে জাবেদা লিখতে হবে অবচয় হিসাব ডেবিট আর হচ্ছে পুঞ্জীভূত অবচয়, সংক্ষেপে লিখলাম আমি পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আচ্ছা, তো এখানে অবচয় কেন ডেবিট আর পুঞ্জীভূত অবচয় কেন ক্রেডিট, তো অবচয় আমাদের জন্য হচ্ছে খরচ, খরচ বাড়লে সবসময় কি হয়, ডেবিট। আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে এক ধরনের সঞ্চিতির মতো কাজ করে, তো সঞ্চিতি বাড়লে কি হয়, ক্রেডিট। তাহলে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সবসময় প্রত্যেক জাবেদায় অবচয়ের জাবেদা যখন আপনি করবেন সব জায়গায় সেম হবে, জাবেদা সেম হবে, শুধু টাকা আলাদা হবে। 2016 সালের অবচয়ের পরিমাণ কত ছিল, 56,000। আমরা কতে বের করেছি, সেই 56,000 এখানে বসায় দিলাম। ওকে, তারপর এই অবচয়ের টাকাটা আমাদেরকে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয়। তো আয় বিবরণীতে স্থানান্তরের জন্য আমাদের জাবেদা করতে হবে সেম তারিখ, আয় বিবরণী হিসাব ডেবিট আর হচ্ছে অবচয় হিসাব ক্রেডিট। তো আমরা এটা হচ্ছে হিসাব বন্ধ করে দিচ্ছি। তো আমরা জানি হিসাব বন্ধ করার নিয়ম হচ্ছে
যদি কোনো খরচ হয়, খরচ নর্মালি কি হয় ডেবিট, তাহলে যখন বন্ধ করে দিব তখন বিপরীত কাজ হবে, তার মানে ক্রেডিট করে দেবো। আর আরেকটা যেই ঘরটা ফাঁকা থাকবে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে, সেখানে আমরা আয় বিবরণী বা আয় সারাংশ বা বিশদ আয় বিবরণী লিখবো এবং টাকা সেম হবে, মানে আমরা তো এটাই বন্ধ করতেছি, তাহলে এই টাকাটাই হবে। তাহলে এটা হচ্ছে 2016 এর জাবেদা হলো। তারপর 2017 করবো আমরা। 2017-তে আমরা কোনো মেশিন ক্রয় করিনি, শুধু কি হয়েছে আমাদের অবচয় হয়েছে, তাহলে অবচয়ের জাবেদা দিব শুধু। তাহলে সেম ভাবে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, টাকাও সেম। 2017-তে আমাদের কি 56,000 টাকায় অবচয় ছিল। তারপর সেম তারিখ, এখানে আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, 56,000। তারপর আমাদেরকে দিতে হবে 2018 সালের জাবেদা। 2018 সালে হচ্ছে আমাদের অবচয়ের জাবেদা করব আমরা। তো পাশাপাশি আমরা মেশিনটা বিক্রি করে দিয়েছি, তো বিক্রির জন্য জাবেদা করতে হবে আমাদেরকে। তো এটা তারিখ হচ্ছে ডিসেম্বর 31 দেওয়া যাবে না, কারণ ডিসেম্বর 31 পর্যন্ত আমাদের কাছে এটা ছিল না। কবে পর্যন্ত দিতে হবে তাহলে আমাদেরকে? এটা যেদিন আমরা এটা বিক্রি করে দিয়েছি, অক্টোবর 1 তারিখে আমরা এটা বিক্রি করে দিয়েছি। তো এই বিক্রির জন্য আমাদেরকে কি দিই? ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হচ্ছে 42,000 ছিল, তাই না? আমাদের এখানে ওই টাকাটা ছিল 42,000। তারপর আমাদের সেম তারিখ, আয় বিবরণী ডেবিট আর হচ্ছে অবচয় ক্রেডিট, আর এখানে সেম 42,000 টাকা। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট জাবেদা যেটা আমাদেরকে মিস করা যাবে না, সেটা এখন করব আমরা। এটা হচ্ছে, এখানে জায়গা নেই, আচ্ছা, সর্বশেষ জাবেদা যেটা, সেটা আমাদের করতে হবে এইভাবে। তো এটার তারিখও সেম হবে, 2017 ছিল না, 2018 ডিসেম্বর না, সরি, অক্টোবর 1। তো এখানে আমরা এই জাবেদাটা হচ্ছে আমরা যে মেশিনটা বিক্রয় করে দিচ্ছি সেটার জন্য করব। আমরা এর আগে কি করলাম, সব অবচয়ের জাবেদা করেছি, প্রথমে মেশিন ক্রয়ের, তারপর প্রত্যেক বছর শুধু অবচয়ের জাবেদাগুলো করলাম। তো এখানে আমরা মেশিনটাকে বিক্রয় করলাম, মেশিনটা তো আমাদের কাছ থেকে চলে গেল, একটা লেনদেন হয়ে গেছে, তো লেনদেনের জন্য আমাদের জাবেদা করতে হবে। তো জাবেদাটা কেমন হবে? প্রথমে আমরা নগদান হিসাব ডেবিট করব। কেন নগদান হিসাব ডেবিট করব? কারণ নগদে টাকা পেয়েছি। কত টাকা পেয়েছি? 1,60,000 টাকা। তারপর আমাদের পুঞ্জীভূত অবচয়, সব সময় জানি আমরা পুঞ্জীভূত অবচয় হচ্ছে ক্রেডিট, তাহলে এখন এখানে কেন ডেবিট হবে? কারণ পুঞ্জীভূত অবচয় ডেবিট হওয়ার কারণ হচ্ছে আমাদের সব টাকা আগে যখন জমা হতো তখন সেটা ক্রেডিট হতো, তো এখন এটা কি পুঞ্জীভূত অবচয়। এখন যেহেতু আমি সম্পদটা বিক্রি করে দিচ্ছি, তো অবচয়টা তার থাকতেছে না, এই জন্য এটা ক্রেডিট হয়ে যাবে। তো পুঞ্জীভূত অবচয়ে এটা ডেবিট হবে। ডেবিট হচ্ছে আমাদের টাকা ছিল 1,54,000। তারপর এটা হচ্ছে ডেবিট। তারপরে আমরা যে মেশিনটা বিক্রয় করে দিলাম, তো মেশিনটা ক্রেডিট হয়ে যাবে, মেশিন ক্রেডিট। তো মেশিনের মূল্য কত ছিল? 3 লাখ টাকা ছিল। আচ্ছা, তারপর আমাদের কি সম্পত্তি, যে মেশিন বিক্রয়জনিত লাভ হয়েছে না, লাভ বাড়লে আমরা কি জানি কি হয়? ক্রেডিট। তাহলে এটা হচ্ছে 14,000 টাকা। এখন যোগ করে দেখেন সেম হয়ে যাবে, 3 লাখ আর 14,000, 3,14,000, আর এটা যোগ করলেও 3,14,000 হবে। তাহলে এই হচ্ছে আমাদের জাবেদা। তো প্রথমে আমরা অবচয়ের জন্য জাবেদা, এখানে প্রথমে 16 সালে আমরা কি করেছি? মেশিন ক্রয়ের জন্য জাবেদা। তারপর আমরা সকল অবচয়ের জন্য জাবেদা করলাম, প্রথমে 16, 17, 18। এই টাকাগুলো আমরা কোথা থেকে পেয়েছি? কত যে অবচয়টা বের করলাম সেই অবচয় থেকে। আচ্ছা, আর এখানে পাইলাম হচ্ছে লাস্টে আমরা যে সম্পদটা বিক্রয় করে দিলাম সেটার জন্য এই জাবেদা। তারপর আমাদের গ নম্বর আরেকটা প্রশ্ন বাকি আছে, সেটা হচ্ছে আমাদের খতিয়ান করতে হবে।
আচ্ছা, তো এখান থেকে আমরা অবচয় হিসাব প্রস্তুত করব। তো অবচয় হিসাবে আমি ছক আগে করে রেখেছিলাম যাতে সময় কম লাগে। তো এখানে আমাদের প্রথমে 2016, তো আমরা এই অবচয়টা যে করবো, এটা তো অবচয় হিসাব যে করব, খতিয়ান যেটা, তো আমরা সেটা নর্মালি জাবেদা থেকে করব। প্রথমে যেহেতু আমরা অবচয় হিসাব করতেছি, তো আমরা প্রথমে এই জাবেদার মধ্যে কোথায় কোথায় অবচয় হিসাব আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এই একটা জায়গায় আছে 2, তারপর 3, 4, 5, 6, তার মানে এই বাকি সবগুলো জায়গায় আছে। তো এই সবগুলো থেকে এখানে নাই। তাহলে আমরা টোটাল 1 2 3 4 1 2 3 4 5 6টা, তো 6টা কাজ করতে হবে। তো আমরা জানি খতিয়ানে সবসময় বিপরীত হিসাবটা লিখতে হয়। তো বিপরীত হিসাব মানে কি, আমরা এখানে অবচয় হিসাব প্রস্তুত করব। তো অবচয় হিসাব ব্যতীত এটার বিপরীতে কি আছে, পুঞ্জীভূত, এটা লিখতে হবে। আচ্ছা, এটা কোথায় লিখবো, এটা লিখবো হচ্ছে আমরা এই যে খতিয়ানের ছকে। তো প্রথমে 2016 তারিখ 31 ডিসেম্বর। তো এখানে প্রথমে লিখতে হবে, বিবরণের ঘরে আমরা লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব। আচ্ছা, তো এখানে টাকাটা লিখতে হবে যেই ঘরের আপনি অঙ্ক করতেছেন সেটা। তো অবচয়ের অঙ্ক করতেছি, তো অবচয় এখানে ডেবিটে ছিল, তো ডেবিটে 56,000 ছিল, তো আমরা এখানে 56,000 লিখে দিব। তারপর ব্যালেন্সও 56,000 লিখে দিব। আমরা কি জানি এই টাকাটা এখানে এসে জমা হয়। তো ডেবিটে এখন 56,000 হয়েছে, তার মানে ডেবিট ব্যালেন্সে 56,000 টাকা হবে। সেম তারিখ, তারপর ওটার বিপরীতে কি ছিল, আয় বিবরণী। তো এটা কিন্তু আমরা সবসময় জাবেদা দেখে দেখে করবো, জাবেদা যেভাবে আছে ওইভাবে উঠাই দিব। তো এইখানে কিন্তু অবচয় আবার ক্রেডিট দিকে আছে, আপনি জাবেদা দেখলে বুঝতে পারবেন ক্রেডিট দিকে আছে। তো ক্রেডিট দিকে থাকার কারণে আমরা এটা ক্রেডিটে লিখলাম। এখন আগে ব্যালেন্স আছে 56,000, তারপরে আমার ক্রেডিটে আবার 56,000। তাহলে আমরা যদি দুইটা বিপরীত হয়, মানে ডেবিট এবং ক্রেডিট হয়, দুইটা আলাদা আলাদা সাইড হয়, তাহলে এটা মাইনাস করতে হবে। 56 থেকে 56 যদি আমরা মাইনাস করি তাহলে কিছুই থাকে না, 0। আর যদি একই পাশ হয় তাহলে সেটা আমরা যোগ করব। তারপরে লিখব 2016 গেল, এবার 17 সেমভাবে ডিসেম্বর 31। তো সেমভাবে আমাদের জাবেদা যেহেতু সেম ছিল, তাহলে খতিয়ানও একই হবে। তাহলে পুঞ্জীভূত অবচয় লিখলাম এখানে, তারপর এটা টাকা। তো সেমভাবে 56,000ই আমাদের ছিল, তো এটা আমরা আবার ব্যালেন্সে লিখলাম 56,000 ডেবিট। তারপর আবার জাবেদা যেহেতু সেম, তার মানে কি খতিয়ানও একই হবে, এই জন্য 56,000 ক্রেডিট পাশে আবার ডেবিট ক্রেডিট মিলে গেছে, তাই এখানে 0। সেমভাবে আবার এখানে 2018 করতে হবে। 2018 ডিসেম্বর 31। এখানে পুঞ্জীভূত অবচয় লিখতে হবে, কিন্তু এখানে 56,000 না, আমাদের এখানে জাবেদায় টাকা ছিল 42,000, তো 56,000 লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর আয় বিবরণী, এখানে আবার 42,000। তাহলে এই হচ্ছে আমাদের 42 শেষ, তাহলে আমাদের এখানে কিছু থাকে না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 3টা প্রশ্নের উত্তর ছিল। তো আপনারা, আমি প্রত্যেকটা প্রশ্নের ছবি একবারে দিয়ে দিতেছি লাস্ট। আচ্ছা, তো এই অঙ্ক প্লাস হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড অন্য কোনো প্রবলেম হলে, তাহলে যদি আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান, তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনি চাইলে এখানে মেসেজ দিতে পারেন। মেসেজ দিলে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি আমি, সো মেসেজ দিলে ডিরেক্টলি রিপ্লাই পেয়ে যাবেন। আর যদি মেসেঞ্জারে নক দিতে চান, তাহলে এখানে এই ইশতিয়াক আহমেদ শিহাব এই আইডিতে আপনি মেসেঞ্জারে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, আপনার যেটা খুশি। তো যেটা প্রবলেম হয় সেটা নক দিয়ে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার।